প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নরেন্দ্র মোদী কলকাতায় ইস্টার্ন কমান্ডের সেনা সদরে বাংলাদেশ নিয়ে কি কিছু আছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই গতকাল রোববার সন্ধেবেলা কলকাতায় পৌঁছে গেছেন। তিনি কলকাতায় রাত্রি যাপন করেছেন রাজভবনে, এবং আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে তিনি ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে সেনা সদর ফোর্ট উইলিয়াম ইস্টার্ন কমান্ড সেনা সদরে সম্মেলনে অংশগ্রহণ করেছেন। যৌথ সেনা সম্মেলন 2025-এর উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। প্রতি 2 বছরে একবার ভারতের সশস্ত্র বাহিনীর 3 শাখার প্রধানরা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই সম্মেলনে বাহিনীর লক্ষ্য ও কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ স্তরে মত বিনিময় করেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর বিজয় দুর্গ, যেটি ফোর্ট উইলিয়াম নামে পরিচিত, আজ থেকে 3 দিনের সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী এই সম্মেলনে উদ্বোধনী পর্বে যোগ দেওয়ার জন্য গতকাল সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছেছিলেন। আমি খানিক আগে যেটি বললাম, প্রধানমন্ত্রীর পাশাপাশি এই সম্মেলনে যোগ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, সেনা সর্বাধিনায়ক সিডিএস, প্রতিরক্ষা সচিব এবং অন্য কয়েকটি মন্ত্রকের সচিবরাও, আর 3 বাহিনীর প্রধানরা তো আছেনই। এই সেনা সম্মেলনটা কি শুধুমাত্র সেনা সম্মেলন, নাকি আরও কিছু আছে? আরও কিছু আছে বলেই প্রতীয়মান হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধেবেলা কলকাতায় পা দিয়েছেন, রাজভবনে গেছেন এবং রাজভবনে রাত্রি যাপন করেছেন এবং সেখানে আনঅফিসিয়ালি কিছু বৈঠকও করেছেন, তেমনটাই জানা যাচ্ছে। কিন্তু এই সম্মেলনটা যে শুধুমাত্র একটা রুটিন সেনা সম্মেলন তাই নয়। প্রতি 2 বছর অন্তর সব বাহিনীর প্রধানরা একসাথে সম্মিলিত হন, কিংবা ভারতের প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন, কখনো করেন না। শুধু এখানেই সীমিত নয়, এর পেছনে আরও কিছু নিশ্চয়ই উদ্দেশ্য আছে। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা, অখণ্ডতা, এই বিষয়গুলো আছে। ফোর্ট উইলিয়ামের এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনার সঙ্গে আলাদা বৈঠক করবেন, এবং সেই বৈঠকে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনা সর্বাধিনায়ক সিডিএস অনিল চৌহান, 3 বাহিনী প্রধান এবং অন্যান্য উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা, এবং ইস্টার্ন কমান্ডের প্রধান তো থাকবেনই। একটি বিষয় খেয়াল করুন যে সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে বৈঠক করবেন, কেন করবেন? বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে সীমান্ত নিরাপত্তা জোরদার করবার জন্য। ভারত বর্তমান সময়ে বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতির দিকে খুব তীব্রভাবে গত 1 বছর যাবৎ নজর রাখছেন। শুধু নজর রাখছে বললে ভুল হবে, পূর্ব সীমান্তে তাদের নিরাপত্তাও জোরদার করেছে। সাম্প্রতিক সময়ে ভারতের আরেক সীমান্তে, নেপাল সীমান্তে, নেপালে একটা বেশ সহিংসতাপূর্ণ ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটবার পরে সেখানে সরকার পরিবর্তন হয়েছে, এবং এখন পর্যন্ত অবস্থা যেটি মনে হচ্ছে যে নেপাল সীমান্ত, নেপাল ভারতের 1700 কিলোমিটার সীমান্ত, সেই সীমান্ত অনেকটাই সুরক্ষিত এবং ভারতের নিয়ন্ত্রণে নেপাল আছে। নিয়ন্ত্রণে বলতে এই নয় যে ভারতের হস্তক্ষেপে আছে। বাংলাদেশের কিছু মানুষ আবার কথায় কথায় হস্তক্ষেপ খোঁজেন, তো সেইটা নয়। কারণ নেপাল একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ভারত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কারণ ভারত নিজেদের উন্নতির কথা চিন্তা করে। প্রশংসা করলে এটিও অনেকের গায়ে জ্বালা করে, কারণ ভারতের যে উন্নতি,
ভারতের যে উন্নয়ন আপনি কল্পনা করতে পারেন না। যে আপনি যদি ধরেন বাংলাদেশের যে সময় থেকে জন্ম হয়েছে 54 বছর আগে 1971 সালে, যে সময়টিতে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশ স্বাধীন করবার যুদ্ধে যোগদান করেছিল, যোগদান করে 13 দিনের যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে স্বাধীনতা এনে দিয়েছে। সেই সময়ের ভারতের কথা চিন্তা করুন। সেই সময় ভারত তখনও বিপুল জনগোষ্ঠীর প্রায় 1.25 কোটির বেশি জনসংখ্যা অধ্যুষিত ভারতবর্ষ ছিল তখন পৃথিবীর অন্যতম দরিদ্রতম একটি দেশ। সেই ভারত 54 বছরে এসে আজকে যদি চিন্তা করেন, ভারত চতুর্থ অর্থনীতির দেশ, খুব শীঘ্র তৃতীয় অর্থনীতির দেশের কাতারে সামিল হবার অব্যাহত প্রচেষ্টা আছে। সেই জায়গায় ভারত কারো সঙ্গে যে যুদ্ধ জড়িয়ে যাবে, সহিংসতায় জড়িয়ে যাবে, যুদ্ধবাজ দেশগুলোর মতো, ধরুন ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশে যুদ্ধ লাগিয়ে দেবে, ষড়যন্ত্র করবে, তেমনটা ভারতকে কখনোই মনে হয় না। ভারত নিজেদের উন্নতি করতে চায় এবং উন্নতির জন্য আশপাশকে শান্ত রাখতে চায়, সেটাই মনে হয়েছে। নেপাল পুরোপুরি শান্ত হয়ে গেছে এবং ভারত সহযোগিতা করবে। এবং নেপালও ভারতের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ নিয়ে সরকারটি গঠিত হয়েছে। বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে আজকে 1 বছর হতে চলল, এখন পর্যন্ত ভারতের প্রতি, ভারত যেহেতু আমাদের নিকট প্রতিবেশী, বড় ভাই, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ, ভারতের প্রতি আমাদের কোনো রকম, আমাদের সরকারের তরফ থেকে, আমাদের এক শ্রেণী জনগণের পক্ষ থেকে কোনো রকমের কৃতজ্ঞতাবোধ, কোনো রকমের সিম্প্যাথি দৃষ্টি, কোনো রকমের শুভ দৃষ্টি কিচ্ছু নেই। সেই ভারত কি করবে? সেই ভারত যুদ্ধে জড়াবে না। বারবার বলছি যে ভারত যুদ্ধে জড়াবে না, কিন্তু সীমান্তে নিরাপত্তা জোরদার করবে। কারণ এখানে উস্কানি দেবার অভাব নেই। তো বাংলাদেশে পাকিস্তান আইএসআইয়ের একটা আবাস স্থান গড়ে উঠেছে, এখানে আমেরিকান আর্মির আবাস স্থান গড়ে উঠেছে এখানে। সেখানে ভারত কি করবে? কারণ বাংলাদেশের তরফ থেকে কিছু করা হলো না, পাকিস্তানের তরফ থেকে একটা ষড়যন্ত্র করা হলো। আমি বারবার উদাহরণ দেই যে পহেলগাঁয়ে কাশ্মীরে ভারত সীমান্তে ঢুকে 26 জন মানুষকে গত এপ্রিলে হত্যা করা হয়েছে। আজকে বাংলাদেশ থেকে ভারতের পূর্ব সীমান্তে কোনো জায়গায় ঢুকে একটা যদি জঙ্গি হামলা করা হয়, তাহলে এই দোষটা কার উপর এসে চাপবে? বাংলাদেশের উপর। ভারত তখন কি ছেড়ে দেবে বাংলাদেশকে? পাকিস্তানে যখন ভারত আক্রমণ করলো নিজেদের সুরক্ষার জন্য, জঙ্গি ঘাঁটি মে মাসের 6 তারিখ দিবাগত রাতে 7 তারিখ, 6 তারিখ দিনের বেলাও কি কেউ জানতে পেরেছেন? জানতে পারেননি। বাংলাদেশকে বিপদে ফেলানোর জন্য এই পাকিস্তানিরা রেডি আছে। কারণ বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের উন্নতি পাকিস্তান মানে না, মেনে নিতে পারে না। বাংলাদেশের এক শ্রেণীর জনগণ পাক 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 করে। বাংলাদেশকে পেছন দিক থেকে টেনে নামাও। আজকে পাকিস্তানের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশ পাকিস্তানের থেকে এগিয়ে। যে মূল দেশটা ছিল সেই পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ হয়েছে। পাকিস্তানকে এটা মেনে নেবে? একটা শিশু, আপনি যদি শিশু, আপনি নির্বোধ, আপনি বুদ্ধি প্রতিবন্ধী, আপনি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন যে পাকিস্তানকে বাংলাদেশের উন্নতি মেনে নেবে? বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেবে? মেনে নেয় আন্তরিকভাবে? বাঙালির সাথে পাকিস্তান কি ভালো আচরণ করে? এখনো আটকে পড়া বাঙালিরা পাকিস্তানে আছে, আমি এই কথাগুলো বারবার বলি, আবারও বলছি, তাদের সাথে কেমন আচরণ করে পাকিস্তানে? অথচ এক শ্রেণীর মানুষ এগুলো বুঝতে চান না। যে কোনো সময় একটা উস্কানিমূলক ঘটনা বাংলাদেশ থেকে, পূর্ব সীমান্ত থেকে ভারতের সাথে ঘটাতে পারে এবং ভারত ছেড়ে দেবে না। একদিন আগেও জানতে পারবেন না যে এখানে একটা ঘটনা ঘটেছে। যেমনটা পাকিস্তানের কাশ্মীরে যে ঘটনা ঘটলো, যে ভারত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল, ওই দিন সকালবেলাও, ওই দিন বিকেলবেলাও মানুষ জানেনি, হঠাৎ করে রাতে অ্যাটাক, সার্জিক্যাল স্ট্রাইক। বাংলাদেশে যদি হয় অবাক হবেন?
অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশ পরিস্থিতি 14 মাসেও বিগত আওয়ামী লীগ সরকার পতনের পরে ইউনূস সরকারের আমলে 14 মাসেও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কোনো উন্নতি হয়নি এবং আগামীতে সামনের দিনগুলোতে উন্নতি হবার কোনো সম্ভাবনা নেই। কাজেই ভারত তাদের পূর্ব প্রস্তুতি রেখে দিচ্ছে এবং তারই অংশ হিসেবে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তা বেসামরিক কর্মকর্তাদের সাথে ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর বিজয়দুর্গ বা ফোর্ট উইলিয়ামে বৈঠক হতে যাচ্ছে। কাজেই পাকিস্তান নিয়ে বাংলাদেশে যারা বাড়াবাড়ি করছেন, বাংলাদেশেরই ক্ষতি হবে। জানি না আপনাদের শুভবুদ্ধির উদয় হবে কিনা। উপরওয়ালার কাছে প্রার্থনা করি, যারা এই মুহূর্তে দেশের নীতি নির্ধারক কর্ণধার, তাদের শুভবুদ্ধি উদয় হোক যে পাকিস্তানের ফাঁদে বাংলাদেশ পা দেবে না, তাতেই আমাদের মঙ্গল। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।